হুম। আজ আমরা স্নায়ুতন্ত্রের বা নার্ভাস সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি যে নার্ভাস সিস্টেমের একক হলো নিউরন। আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি একটা নিউরনের ছবি। সেই নিউরনের মধ্যে প্রধানত দুটো অংশ থাকে, একটা হচ্ছে সেল বডি, যার আরও নাম আছে। সেল বডির একটা নাম হলো পেরিক্যারিওন, একটা নাম হলো সোমা, আরেকটা হলো প্রসেস। এই প্রসেসের দুটো অংশ থাকে, একটা হলো ডেনড্রন, আরেকটা হলো অ্যাক্সন। ডেনড্রন আর অ্যাক্সন। এই ডেনড্রনের অংশকে বলে ডেনড্রাইট, আর অ্যাক্সনের আলোচনা আমি করব। তার আগে আমরা একটু কোষ দেহ সম্বন্ধে জেনে যাই। তাহলে আরেকবার আমি বলি, নিউরনের কে দুটো ভাগে ভাগ করা হলো, কোষ দেহ এবং প্রসেস বা প্রবর্ধক, যার দুটো অংশ করলাম, ডেনড্রন এবং অ্যাক্সন। কোষ দেহ সম্বন্ধে আলোচনা। কোষ দেহের মধ্যে প্রধানত যে সাইটোপ্লাজম আছে তাতে বিভিন্ন অঙ্গাণু থাকলেও সেন্ট্রোজোমের অনুপস্থিতি দেখা যায়, এবং এই কারণে কোষ দেহ বা নিউরন পুনরায় বিভাজিত হয় না। কারণ আমরা জানি যে প্রাণী কোষে সেন্ট্রোজোমের একটা বিশেষ ভূমিকা হলো কোষ বিভাজনে সাহায্য করা। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি মিসেলস গ্র্যানুলস বলে একটা কথা আছে। সাইটোপ্লাজমের চারপাশে সেটা থাকে এবং সেটা রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। আরেকটা জিনিস এই ছবির মধ্যে নেই, সেটা হচ্ছে নিউরোফাইব্রিল, যা নিউরন এর এক কোষ দেহ থেকে অপর কোষ দেহ বা অ্যাক্সন বা ডেনড্রনে স্নায়বিক আবেগকে প্রেরণ করতে সাহায্য করে। এবার আমরা এই জায়গাটা দেখি। এই জায়গাটার নাম কি লেখা আছে? অ্যাক্সন হিলক। অ্যাক্সন হিলক কোষ দেহের একটা অংশ যার থেকে অ্যাক্সন তৈরি হচ্ছে। কিন্তু আরও কিছু কথা এখানে লেখা আছে, সেটা একটু দেখি। কি বলা আছে? ইট ইজ কল্ড ট্রিগার জোন। তার মানে এখান থেকে ইম্পালসটা শুরু হয়ে পরবর্তীতে যখন সেটা আবার অন্য আরেকটা নিউরনে চলে যায়, তখন একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়। এই অ্যাকশন পোটেনশিয়ালের আলোচনা আমরা পরে একটু করব। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই অ্যাকশনের আলোচনায়। অ্যাকশনের যে সাইটোপ্লাজম তাকে বলে অ্যাক্সোপ্লাজম। অ্যাকশনের যে আবরণী আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাকশনের আবরণী, এটাকে বলে অ্যাক্সোলেমা। দুরকম নিউরন আছে, মিডুলেটেড নিউরন এবং নন মিডুলেটেড নিউরন। মিডুলেটেড নিউরন যদি হয় তাহলে মাইলিন সিট থাকবে, যার কেমিস্ট্রি হলো স্প্রিঙ্গোমাইলিন নামক এক প্রকার ফসফোলিপিড দিয়ে তারা তৈরি। আর তার বাইরে দেখা যাচ্ছে আরও একটা আবরণ আছে, তার নাম হলো নিউরোলেমা। তার আগে আমরা আবার মাইলিন সিটের বিষয়টা আসি। আমরা দেখতে পাচ্ছি ছবিতে মাইলিন সিটটা কিন্তু অবিচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস নয়, মাঝে মাঝে কিছু গ্যাপ আছে। তার নাম কি? নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। আর মাইলিন সিট যুক্ত যে নিউরন তাকে বলা হয় মেডুলেটেড নিউরন। যদি মাইলিন সিট না থাকে তাহলে সেটা হচ্ছে নন মেডুলেটেড নিউরন। তাহলে যদি মাইলিন না থাকে, মাইলিন সিট না থাকে, তাহলে কি হলো ব্যাপারটা? অ্যাক্সোলেমার বাইরে থাকবে নিউরোলেমা। আর এই নিউরোলেমার মধ্যে একটা বিশেষ কোষ থাকে, তার নাম হলো সোয়ান কোষ। তার নাম হলো সোয়ান কোষ, যা প্রান্তীয় স্নায়ুতন্ত্রের নিউরনের মাইলিন আবরণী তৈরি করতে সাহায্য করে। তাহলে এই হলো নিউরনের গঠনগত বিষয়। আমরা এবার আসি, নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রে অপর একটা যোগকলা নির্মিত জিনিস থাকে, তার নাম নিউরোগ্লিয়া। সেই নিউরোগ্লিয়া অনেক রকম হয়। তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইট ধারকের কাজ করে। অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেন ব্যারিয়ারের তৈরি করতে সাহায্য করে। ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি? রক্তের মধ্যে ধরুন কোনো একটা বস্তু আছে, সেটা যে সবসময় ব্রেনের মধ্যে যাবে, সেটা যাতে না যায়, সেই জন্য এই ব্লাড ব্রেন ব্যারিয়ার কাজ করে। তাহলে সাপোর্ট দিতে সাহায্য করে। এবার আসো অলিগোডেন্ড্রোসাইটে। সে কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সিএনএস মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার মাইলিন আবরণী তৈরিতে সাহায্য করে। আর মাইক্রোগ্লিয়া হচ্ছে এক প্রকার হিস্টিওসাইট, যা কি করে? মৃত নিউরনকে খেয়ে ফেলে। আমরা এখানে আরও একটা নিউরোগ্লিয়ার নাম পাচ্ছি, এপেন্ডাইমা। এটা স্নায়ু সুষুম্না কাণ্ডের যে ভেতরে যে গহ্বর থাকে নিউরোসিল, তার ভেতরে এই এপেন্ডাইমা থাকে, যা সার্কুলেশন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সার্কুলেশনে সাহায্য করে। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে নিউরোগ্লিয়া থাকে স্যাটেলাইট কোষ এবং সোয়ান কোষ, যার কথা আমরা আগেই বলেছি। অনেক সময় এই গ্লিয়াল সেলে টিউমার হয়, তাকে বলা হয় ব্রেন টিউমার। আচ্ছা আচ্ছা, এবার আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি সোয়ান কোষ কিভাবে আস্তে আস্তে মাইলিন আবরণী তৈরি করে।
তার একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা আগেই আলোচনা করেছি সোয়ান কোষে যে সোয়ান কোষ থেকে যে মাইলিন আবরণী তৈরি হয় তা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পিএনএস বা পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেমে থাকে। আচ্ছা, এবার গঠনগতভাবে নিউরনের একটা ভাগ আমরা দেখতে পাচ্ছি। যদি একটা নিউরনে একটাই পোল থাকে, ইউনিপোলার এক মেরু যুক্ত, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একদিকে একটা কোষ দেহ রয়েছে, এদিকে দুটো পোল দেখতে পাচ্ছি, বাইপোল। একদিকে আমরা দেখতে পাচ্ছি ডেনড্রন রয়েছে, একদিকে অ্যাক্সন রয়েছে, কিন্তু পরেরটা ছদ্ম এক মেরু বা সিউডো ইউনিপোলার। দেখলে মনে হচ্ছে যেন এটা দুটো মেরু, কিন্তু আসলে এক মেরু। আর যে ছবিটা নিউরন আমরা দেখি সেখানে আমরা একটা অ্যাক্সন দেখি, অনেকগুলো ডেনড্রন দেখতে পাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে মাল্টিপোলার বা বহু মেরু নিউরন। এই বাইপোলার নিউরন রড এবং কোন সেলে দেখা যায়। আর ডরসাল রুট গ্যাংলিয়ন আমরা স্পাইনাল কর্ডে পড়ব, সেখানে সিউডো ইউনিপোলার নিউরন দেখা যায়। এবার আমরা আসি এক নিউরন থেকে আরেক নিউরনে কিভাবে কাজ হয় বা সাইন্যাপসের আলোচনা। তার আগে আমি আরেকটা আলোচনায় আসি, সেটা হচ্ছে কার্যগতভাবে নিউরনকে 3 ভাগে ভাগ করা যায়। যে নিউরন গ্রাহক থেকে খবরকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় তাকে বলে সেন্সারি নিউরন। যে নিউরন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খবরকে কারকে নিয়ে যায় বা ইফেক্টরে নিয়ে যায় তাকে বলে মোটর নিউরন। আর যে নিউরন দুটো কাজই করে তাকে বলে মিক্সড নিউরন। এই সেন্সারি নিউরন নিয়ে যে স্নায়ু তৈরি হয় তাকে বলে সেন্সারি স্নায়ু। মোটর নিউরন দিয়ে যে স্নায়ু তৈরি হয় তাকে বলে মোটর স্নায়ু। আর মিক্স স্নায়ু মানে যার মধ্যে সেন্সারি নিউরন এবং মোটর নিউরন দুটোই থাকে। এবার আমরা সাইন্যাপসের আলোচনায় আসি। সাইন্যাপসে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা প্রি সাইন্যাপটিক নিউরন রয়েছে, একটা পোস্ট সাইন্যাপটিক। অর্থাৎ যে নিউরন থেকে খবর যায় তার নাম প্রি সাইন্যাপটিক নিউরন, যেখানে খবর যায় তার নাম পোস্ট সাইন্যাপটিক নিউরন। প্রি মানে আগে, পোস্ট মানে পরে। আমরা সেখানে দেখতে পাচ্ছি কতগুলো গোলাকার থলি আছে, কি নাম? সাইন্যাপটিক ভেসিকেল। এই সাইন্যাপটিক ভেসিকেলের মধ্যে কি আছে? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার আবার দুরকম হয়, উদ্দীপক নিউরো ট্রান্সমিটার এবং অবদমক নিউরো ট্রান্সমিটার। উদ্দীপক নিউরো ট্রান্সমিটারের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাড্রিনালিন, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন। অপরদিকে অবদমকের মধ্যে উল্লেখযোগ্য হলো গাবা বা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গ্লাইসিন ইত্যাদি। আমরা এবার কার্যাবলীতে আসি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম এই সাইন্যাপটিক ভেসিকেলগুলিকে যদি উদ্দীপিত করে তাহলে এই সাইন্যাপটিক ভেসিকেলগুলি কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে তার ভেতরে উপস্থিত নিউরোট্রান্সমিটারগুলি বাইরে চলে এলো। এখন এই দুটো নিউরনের মাঝখানের জায়গা 200 অ্যাংস্ট্রমের, সেটার নাম কি? সাইন্যাপটিক ক্লেফট। এই সাইন্যাপসের বাংলা হলো প্রান্ত সন্নিকর্ষ। তাহলে প্রান্ত সন্নিকর্ষ ব্যবধায়ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউরোট্রান্সমিটার বাইরে চলে এসছে। তাহলে এই গোলাপি গোলাপি অংশগুলো কি? নিউরোট্রান্সমিটার রিসেপ্টার। সেটা কার মধ্যে রয়েছে? পোস্ট সাইন্যাপটিক নিউরনের মধ্যে। যেই সেটা যুক্ত হয়ে গেল তার সঙ্গে সঙ্গে কি হলো? চ্যানেল প্রোটিনগুলো ওপেন করে গেল। এবং চ্যানেল প্রোটিন ওপেন করলে যদি উদ্দীপক নিউরোট্রান্সমিটার হয় তাহলে সোডিয়াম ভেতরে ঢুকে গেল, পটাশিয়াম বাইরে চলে আসলো। এর ফলশ্রুতিতে কি হয় সেটা আমি আলোচনা করছি। তার আগে আমরা একটা সাইন্যাপসের প্রকারভেদ দেখি। অ্যাক্সন ডেনড্রন সাইন্যাপস হতে পারে, অর্থাৎ অ্যাক্সন হচ্ছে প্রি সাইন্যাপটিক সেল, ডেনড্রন হলো পোস্ট সাইন্যাপটিক সেল। অ্যাক্সন কোষ দেহ বা অ্যাক্সোসোমা হতে পারে, অ্যাক্সন হতে পারে, এমনকি ডেনড্রনও হতে পারে। সেটাই আরেকবার দেখানো হয়েছে। আচ্ছা, আমরা যে আলোচনাটায় ছিলাম সেখানে আসি যে নিউরোট্রান্সমিটারটা রিসেপ্টারের সঙ্গে যুক্ত হওয়ার পর চ্যানেল প্রোটিন খুলে যাওয়ার ফলে সোডিয়াম ভেতরে চলে এলো এবং পটাশিয়াম বাইরে এলো। এর ফলে কি হলো এর আগে জানতে হবে। তার আগে কি ছিল? রেস্টিং পোটেনশিয়াল, অর্থাৎ যখন নিউরোট্রান্সমিটারটা যুক্ত হয়নি এর ভ্যালু কত? -70 মিলিভোল্ট। কিন্তু এই যে -70 মিলিভোল্ট, কিন্তু যেই নিউরোট্রান্সমিটার যুক্ত হলো সোডিয়াম ঢুকে গেল, পটাশিয়াম বেরিয়ে এলো, কত এলো? +35 মিলিভোল্ট। এটাকে কি বলে? অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে এই যে রেস্টিং পোটেনশিয়াল থেকে অ্যাকশন পোটেনশিয়ালে পরিবর্তন হলো, এই ঘটনাটাকে বলে ডিপোলারাইজেশন। কিন্তু পরবর্তীতে সোডিয়াম আবার বেরিয়ে যায় এবং পটাশিয়াম আবার এই হয়, অর্থাৎ আবার অ্যাকশন পোটেনশিয়াল রেস্টিং পোটেনশিয়ালে ফিরে আসে, তাকে বলে রিপোলারাইজেশন। কিন্তু অবদমক নিউরোট্রান্সমিটার যদি কাজ করে তাহলে কি হবে? এই -70 মিলিভোল্ট থেকে -90 মিলিভোল্ট, অর্থাৎ হাইপার পোলারাইজেশন হয়ে যাবে। অর্থাৎ রেস্টিং পোটেনশিয়াল
পোটেনশিয়ালের ভ্যালু যদি আরও কমে যায় সেইটাকে বলে হাইপার পোলারাইজেশন। সেটা কখন হয়? যখন আমরা ঘুমিয়ে পড়ি। তাহলে ঘুমানোর ব্যাপারটা কি? ঘুমানোর ব্যাপারটা হচ্ছে এরকম, যেখানে গাবা বা গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড বিক্রিয়া করে রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে এবং এর ফলে পোটেনশিয়াল -70 থেকে -90-তে নেমে যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম অ্যাকশন পোটেনশিয়ালটাকে বলা হয় স্পাইক প্রোটিন। তাহলে ডিপোলারাইজেশনের সময় কি হচ্ছে? সোডিয়াম ঢুকছে, পটাশিয়াম ঢুকছে না। ডিপোলারাইজেশনে উল্টো হচ্ছে, পটাশিয়াম বাইরে হচ্ছে। হাইপারপোলারাইজেশনে সোডিয়াম চ্যানেল বন্ধ, ক্লোরাইড চ্যানেল খুলে যায় এবং ক্লোরাইড ভেতরে ঢোকে। আচ্ছা, এখানে আমরা বিভিন্ন রকম চ্যানেল দেখতে পাচ্ছি। আমরা এতক্ষণ যে চ্যানেলটার কথা আলোচনা করলাম, অর্থাৎ যে ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার যোগের ফলে হয়েছে, সেটা হচ্ছে লাইগেন্ড গেটেড চ্যানেল। কিন্তু কিছু কিছু কোষে দেখা যায় যে সবসময় এই আয়নগুলোর ঢুকা বা বেরোনো হয়, তাকে বলে অলওয়েজ ওপেন। যদি কোনো একটা কোনো একটা শব্দ হলো, এটা একটা বোম ফাটলো সামনে, তাহলে সেটা হচ্ছে মেকানিক্যালি গেটেড চ্যানেল, এছাড়া ভোল্টেজ গেটেড চ্যানেল হয়। তাহলে আমরা যে সাইন্যাপসের কথা আলোচনা করলাম সেটা হলো লাইগেন্ড গেটেড চ্যানেলের বিষয়। তাহলে সাইন্যাপস আলোচনা এখানে শেষ। অর্থাৎ তাহলে আমরা এই অংশে আমরা পড়লাম, নিউরনের কথা পড়লাম, নিউরোগ্লিয়ার কথা পড়লাম এবং সাইন্যাপসের বিষয় আলোচনা হলো। এবার আমরা আসি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু আলোচনা আমরা করব, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের। আমরা এখানে দুটো শব্দ দেখতে পাচ্ছি, হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার, শ্বেত বস্তু এবং ধূসর বস্তু। এই শ্বেত বস্তুটাতে কি থাকে? মূলত মাইলিনেটেড অ্যাক্সন থাকে, অর্থাৎ মেডুলেটেড নিউরন থাকে। আর গ্রে ম্যাটারে মেডুলেটেড নিউরন থাকে না, কোষ দেহ, ডেনড্রাইট, নিউরোগ্লিয়া এগুলো থাকে। ব্রেনের ক্ষেত্রে এই গ্রে ম্যাটার ব্রেনের বাইরের দিকে বা কর্টেক্স অংশে থাকে, আর হোয়াইট ম্যাটারটা ব্রেনের ভেতরে থাকে। আর স্পাইনাল কর্ডে ঠিক উল্টো, গ্রে ম্যাটার ভেতরে থাকে, হোয়াইট ম্যাটার বাইরে থাকে। আমরা পরের স্লাইডে যাচ্ছি, এখানেও সেইটাই দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে গ্রে ম্যাটার ব্রেনের 40%, হোয়াইট ম্যাটার ব্রেনের 60%। গ্রে ম্যাটারের মধ্যে কি কি রয়েছে? নিউরোনাল সেল বডি রয়েছে। ফুলি ডেভেলপ একজন পার্সনের মধ্যে 20 বছরের মধ্যে এই গ্রে ম্যাটার তৈরি হয়ে যায়। এরা বিভিন্ন জিনিস আদান প্রদানে সাহায্য করে। অপরদিকে হোয়াইট ম্যাটারের মধ্যে মূলত মেডুলেটেড নিউরন থাকবে, এরা ইনফরমেশনকে বুঝতে সাহায্য করে। আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা আলোচনা করব রিফ্লেক্স অ্যাকশন সম্বন্ধে। প্রতিবর্ত ক্রিয়া। এই প্রতিবর্ত ক্রিয়া কিছু কিছু কাজ আছে যারা আমরা ছোট বয় একদম জন্ম থেকেই পারি। সেটাকে কি বলে? জন্মগত বা ইনবর্ন এবং আনকন্ডিশনাল, শর্ত নিরপেক্ষ। অপরদিকে আরেক রকম আছে, যেমন ধরো সাইকেল চালানো, পড়াশুনো শেখা, নাটক করা, এগুলো আমাদের শিখতে হয়। এগুলো শর্তাধীন বা কন্ডিশনাল রিফ্লেক্সের মধ্যে পড়ে। আমরা প্রথমে সংজ্ঞায় আসি। তাহলে প্রতিবর্ত ক্রিয়া একটা অনৈচ্ছিক, অটোনমিক, ইনভলেন্টারি, অনৈচ্ছিক প্রতিক্রিয়া, যেখানে সেন্সারি স্টিমুলাসটা পাওয়ার সঙ্গে সঙ্গে মোটর স্টিমুলাসটা ঘটে থাকে। আমরা পরের স্লাইডে দেখি, এই রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে যে, তার নামকে রিফ্লেক্স আর্ক, প্রতিবর্ত চাপ। আমরা যে কোনো স্নায়ুতন্ত্রের কাজ সাধারণত কিভাবে হয়? গ্রাহক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাহক, রিসেপ্টার, সেখান থেকে কে আসছে? সেন্সারি নিউরন। কোথায় শেষ হলো? এই যে আমরা অংশটা দেখছি না, এটা এক একটা সুষুম্না খণ্ডক। এই এক একটা আমরা জানি আমাদের স্কেলেটাল সিস্টেমে 33টা ভার্টিব্রা আছে। তার প্রতিটা ভার্টিব্রার মধ্যে স্পাইনাল কর্ডের যে অংশটা থাকে সেটাই স্পাইনাল সেগমেন্ট। তার বাইরের দিকটা হোয়াইট ম্যাটার, ভেতর দিকটাই যে লাল রঙের অংশটা হচ্ছে গ্রে ম্যাটার, আমরা যেটা একটু আগে আলোচনা করলাম। সেই গ্রে ম্যাটারে একটা কোষ থাকে, নিউরন থাকে, তার নাম ডর্সাল রুট গ্যাংলিয়ন। তাহলে সেন্সারি নিউরন কোথায় শেষ হলো? ডর্সাল রুট গ্যাংলিয়নে। সেই আর মোটর নিউরন যেটা কারকে যাচ্ছে, যেটা দিয়ে আমরা কাজ করি, সেখান থেকে মোটর নিউরন যে বেরোচ্ছে সেটা কোথা থেকে উৎপন্ন হলো? ভেন্ট্রাল রুট গ্যাংলিয়ন থেকে, অঙ্কীয় শৃঙ্গকোষ থেকে। যদি আর মাঝখানে দেখা যাচ্ছে একটা ইন্টারনাসিয়াল বা অন্তর্বর্তী নিউরন আছে। এখন এই জায়গাটা আমরা একটু বুঝে নিই যে এই যে ছবিটা দেখছি,
এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে নিউরন আছে, 2টো সাইন্যাপস হয়েছে। এটা একটা দ্বিসন্ধি প্রতিবত্ত বা বাইসাইন্যাপটিক রিফ্লেক্স আর্ক। কিন্তু এই ছবিটা সবসময় হবে না। আমরা দেখুন প্রথমে একটা বলছি আসাইন্যাপটিক রিফ্লেক্স আর্ক। আসাইন্যাপটিক মানে কি? যেখানে একটা নিউরনই সেন্সারি এবং মোটর নিউরনের কাজ করবে। যদি এরম হতো, এই সেন্সারি নিউরনটা মোটর নিউরনে ডাইরেক্টলি গিয়ে সেন্সারি আর মোটরের মধ্যে একটা রিফ্লেক্স হতো, তাহলে সেটা মনোসাইন্যাপটিক। আর এটা তো বাইসাইন্যাপটিক আগেই বলেছি। আর এরকম যদি হয় সেন্সারি নিউরন একটা, মোটর নিউরন একটা, আর অনেকগুলো ইন্টারনাসিয়াল বা অন্তর্বর্তী নিউরন আছে, তাহলে সেটা হলো পলিসাইন্যাপটিক রিফ্লেক্স। সেইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, পলিসাইন্যাপটিক রিফ্লেক্সের কথা বলা আছে। এবার আমরা যে কথাটা বলেছিলাম, সত্য নিরপেক্ষ প্রতিবত্ত ক্রিয়া আবার 3 ধরনের ভাগ আছে। ডিপ রিফ্লেক্স, গভীর প্রতিবত্ত। এই গভীর প্রতিবত্ত, ধরুন আমরা দুটো একটা পায়ের ওপর আর একটা পা তুললাম, এবার একটা হাতুড়ি একটা হাঁটুর কাছে নিয়ে আসলো, তখন কি করবো? আমরা একটা পা নামিয়ে দেবো। এটা একটা ডিপ রিফ্লেক্সের উদাহরণ, যে ক্ষেত্রে ভেতরকার পেশি এবং টেন্ডন কাজ করবে। ডিপ রিফ্লেক্সের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার আসো, চোখে আলো পড়লো, বা এই যে ছবিটা দেখা হচ্ছে, আঙুলে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, আঙুলগুলো পেঁচে যাচ্ছে, প্ল্যান্টার রিফ্লেক্স। চোখে আলো পড়লো, চোখটা বন্ধ করে দিলাম, তাহলে এগুলো কি উপরিগত প্রতিবত্ত বা সুপারফিশিয়াল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্সে আরও ওই যে যেটা বললাম, চোখে আলো পড়লে চোখ, সেটা হচ্ছে কর্নিয়াল বা কনজাংটিভাল রিফ্লেক্স। খাবার গেল, নামলো ফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, এমনকি মল ত্যাগ যেটা, সেটা হচ্ছে অ্যানাল রিফ্লেক্স। আর ভিসারাল রিফ্লেক্স মানে ধরুন খাবার খাওয়ার 45 মিনিট পরে এনজাইম বেরোলো, এটা একটা ভিসারাল রিফ্লেক্স বা আন্তর্জন্তীয় প্রতিবত্তের একটা ভালো উদাহরণ। তাহলে আরেকবার বলছি, সত্য নিরপেক্ষ প্রতিবত্ত 3টে ভাগ: সুপারফিশিয়াল রিফ্লেক্স বা উপরিগত প্রতিবত্ত, ভিসারাল রিফ্লেক্স বা আন্তর্জন্তীয় প্রতিবত্ত, এবং ডিপ রিফ্লেক্স বা গভীর প্রতিবত্ত। আচ্ছা, রিফ্লেক্স অ্যাকশনের কিছু প্রপার্টি আমরা এখানে দেখে নিই। রিফ্লেক্স অ্যাকশন সবসময় একমুখী হয়, অনেকগুলো নিউরনের কাজ মিলে অনেক সময় হতে পারে। অনেক সময় হতে পারে একটা রিফ্লেক্স আর্ক হলো, ধরুন আপনি একটা ছেলে একটা অঙ্ক করলো, সে অঙ্কটা মনে হলো ভুল হয়েছে, সে অঙ্কটা কেটে দিল, সেটা হচ্ছে অক্লুশন। অনেক সময় একটা জায়গায় ব্যথা হলো, ব্যথাটা ছড়িয়ে পড়লো, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট। এটা এখন বর্তমানে সিলেবাসে নেই, সেজন্য আমরা খুব একটা এটা নিয়ে আলোচনা করছি না। যেমন ধরুন রিক্রুটমেন্ট অ্যান্ড আফটার ডিসচার্জে কী বলা হচ্ছে, হোয়েন এ মাসেল কন্ট্রাক্ট টু ডাইরেক্ট স্টিমুলেশন দ্যার ইজ এ কুইক সিম্পল মাসেল টুইচ। অর্থাৎ মাসেল কন্ট্রাক্টের সঙ্গে সঙ্গে দেখা গেলো সেখানে পেশি টানও সৃষ্টি হলো। তাহলে এই ধরনের কিছু ঘটনা কথা বলা হচ্ছে। আমরা এখানে কিছু রিফ্লেক্স দেখিয়েছি, যেমন স্নিজিং, ব্লাজিং, এগুলো সরল প্রতিবত্ত ক্রিয়া। অপরদিকে বই তুললাম বা একটা সেলাই করলাম, সেটা কন্ডিশনাল রিফ্লেক্সের উদাহরণ। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আলোচনায়। আমরা একটা ব্রেনের বড় ছবি দেখতে পাচ্ছি। আমরা তার আগে একটু বুঝে নিই ব্রেনের প্রধান 3টি অংশ কী কী। ব্রেনের 3টি প্রধান অংশ হলো প্রোসেনকেফালন, মেসেনকেফালন এবং রম্বেনকেফালন। সেই প্রোসেনকেফালনের আবার সামনের দিকের অংশের নাম টেলেনকেফালন এবং তার পরবর্তী অংশের নাম ডাইনকেফালন। এই প্রোসেনকেফালন মূলত বা টেলেনকেফালন মূলত সেরিব্রাম দ্বারা গঠিত। সেই সেরিব্রাম বা গুরু মস্তিষ্কের একটা বড় ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই গুরু মস্তিষ্কের আবার 2টো গোলার্ধ আছে, তাদের বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। প্রতিটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে 5টা লোব থাকে। কি নাম? ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব এবং লিম্বিক লোব। আরেকবার নামগুলো বলছি: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব এবং লিম্বিক লোব। 2টো গোলার্ধ কি দিয়ে যুক্ত থাকে? এটি শুধুমাত্র স্তন্যপায়ীতেই থাকে, সেটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এটা হলো আমাদের গুরু মস্তিষ্কের আলোচনা। এই গুরু মস্তিষ্ক কি কি কাজ করে? এই ফ্রন্টাল লোব কি কাজ করে? বুদ্ধি, বিবেচনা, বিচার বুদ্ধি, এই সমস্ত ফ্রন্টাল লোব দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া যে আমরা কোনো কাজ করি, মোটর অ্যাকশন, সেটা ফ্রন্টাল লোব দ্বারা হয়। কথা বলার কেন্দ্র এই ফ্রন্টাল লোবে থাকে। প্যারাইটাল লোব সেরকম সেন্সারি কেন্দ্র এখানে থাকে। আমরা কথা বলা, প্রথমে আমরা কথা বলি সবসময়, তারপরে একটা বাক্য গঠন করি, সেটা ওয়ার্নিক এরিয়া দিয়ে আমরা করি, সেটা প্যারাইটাল লোবে হয়। সেরকম টেম্পোরাল লোব কী করে?
আমরা যখন কোনো শ্রবণকে বিশ্লেষণ করি, সেই শ্রবণের কোয়ালিটি জাজ করি, শ্রবণের তীক্ষ্ণতা জাজ করি, শ্রবণের তীব্রতা জাজ করি, সেটা টেম্পোরাল লোব দিয়ে হয়। ঠিক একইভাবে দর্শনের যে ছবিটা বা জিনিসটা কত দূরে আছে, কত গভীরে আছে, সেই শ্রবণে এই দর্শনের যে বিশ্লেষণ সেটা অক্সিপিটাল লোব দিয়ে হয়। আর লিম্বিক লোব প্রধানত ভাবাবেগ এবং প্রেরণা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। এই ছবিতে আমরা আরও কিছু অংশ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ডায়েনকেফালের মধ্যে হাইপোথ্যালামাস, থ্যালামাস, এপিথ্যালামাস থাকে। অপরদিকে আমাদের মধ্য মস্তিষ্কে থাকে সুপিরিয়র কলিকুলাস, ইনফেরিয়র কলিকুলাস। আমাদের যেটা রম্বেনকেফালন, তার মধ্যে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা বড় লঘু মস্তিষ্ক আছে, তার পাশে পন্স আছে এবং সব নিচে পেনুলা অবলাঙ্গাটা আছে। অর্থাৎ ব্রেনের একটা সামগ্রিক চিত্র আমরা দেখলাম। এবার আমরা একটা একটা করে অংশ দেখব। ব্রেনের ওপরের কভারিং এর নাম মেনিনজেস, সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ব্রেন স্টেম। ব্রেন স্টেম কি দিয়ে তৈরি? ব্রেন স্টেম তৈরি মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা দিয়ে। মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলাঙ্গা। এই হলো মিড ব্রেন, তার নিচে পন্স, তার নিচে মেডুলা অবলাঙ্গাটা। এই পন্স, এইটা মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা দিয়ে। আচ্ছা, ডায়েনকেফালনে এপিথ্যালামাস, এটা জাগরণ কেন্দ্রের কাজ করে। এছাড়া পিনিয়াল গ্রন্থি থাকে, তাকে মেলাটোনিন নির্গত হয়। হাইপোথ্যালামাস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অংশ, আমাদের খিদে পাওয়ার পরিতৃপ্তি কেন্দ্র, তৃষ্ণা কেন্দ্র, তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র। এই হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন পিটুইটারি গ্রন্থিকে আবার নিয়ন্ত্রণ করে, সেটা একটা কাজ। এছাড়া আমাদের যে বিহেভিয়ার, এই নর্মাল বিহেভিয়ার, সেক্সুয়াল বিহেভিয়ার, তাও ওই হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মিড ব্রেনের কথা। মিড ব্রেন মূলত তৈরি সুপিরিয়র কলিকুলাস এবং ইনফেরিয়র কলিকুলাস। সুপিরিয়র কলিকুলাস হচ্ছে দর্শন প্রতিবত্তের কেন্দ্র, ইনফেরিয়র কলিকুলাস হলো শ্রবণ প্রতিবত্তের কেন্দ্র। পরের ছবিতে আমরা হাইপোথ্যালামাসের কাজগুলো একবার দেখে নিই। ফুড ইনটেক, মেটাবলিজম, খাদ্য গ্রহণ, জল এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স, টেম্পারেচার বা তাপ নিয়ন্ত্রণ, সার্কাডিয়ান রিদেম, অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজ করি সেই কাজগুলো এখান দিয়ে নিয়ন্ত্রিত। যেটা অটোনমিক নার্ভাস সিস্টেমেরও কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। আমরা পরের ছবি পন্সের কাজ একটু আসি। পন্স, আচ্ছা তার আগে থ্যালামাসের কাজ একটু বলে দিই। আমরা এই ছবিটা আরেকবার দেখি। থ্যালামাসকে রিলে স্টেশন বলে। যেমন আমাদের যে কোনো কিছু দেখছি, সেই দেখাটা প্রথমে খবরটা যায় সুপিরিয়র কলিকুলাস, এরপর থ্যালামাসের মধ্য দিয়ে সেটা যদি অক্সিপিটাল লোবে যায় তবে আমরা দেখতে পারি। শ্রবণের ক্ষেত্রেও তাই হয়, তাই সেটা এটাকে রিলে স্টেশন বলে। এছাড়া স্থূল অনুভূতির কেন্দ্র এই থ্যালামাস। পন্সের কাজ হচ্ছে, এখানে এটা পন্স। এই পন্সের কাজ কি? পন্স যে কাজটা করে সেটা হচ্ছে মুখের অভিব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, শ্বসনকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা চলে যাই, পন্সের দেখলাম। এবার এটা হচ্ছে একটা লঘু মস্তিষ্কের ছবি। লঘু মস্তিষ্ক গোলার্ধ আছে, সেই গোলার্ধটা ভার্মিস দ্বারা যুক্ত হয়। লঘু মস্তিষ্ক মূলত আমাদের ভারসাম্য, চলন, গমন, পেশি টান ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। আর মেরুলা অবলাঙ্গাটা অনেকগুলো কাজ করে, শ্বসন নিয়ন্ত্রণ করে, খাদ্য গ্রহণ, গলার্ধকরণকে নিয়ন্ত্রণ করে। আমাদের বমন কেন্দ্র এখানে আছে। আমাদের হার্টবিট যদি বেরিয়ে যায় তাহলে তাকে কন্ট্রোল করে। বাহ নিয়ামক কেন্দ্র, অর্থাৎ একটা রক্তবাহ প্রসারিত হবে না সংকুচিত হবে। যেমন গরমকালে রক্তবাহ প্রসারিত হয়, শীতকালে রক্তবাহ সংকুচিত হয়, সেটা মেরুলা অবলাঙ্গাটার কাজ। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ব্রেন হচ্ছে ফাঁপা এবং এই ব্রেনের মধ্যে 4টে ভেন্ট্রিকেল থাকে। গুরু মস্তিষ্কে 2টো ভেন্ট্রিকেল থাকে, আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এবং সেকেন্ড ভেন্ট্রিকেল, একত্রে বলে ল্যাটারাল বা পার্শ্বীয় ভেন্ট্রিকেল। তার নিচে থার্ড ভেন্ট্রিকেল, এটা কোথায় থাকে? এটা হাইপোথ্যালামাস থেকে। ফোর্থ ভেন্ট্রিকেল কোথায় থাকে? মেডুলা অবলাঙ্গাটায়। এখন এই ল্যাটারাল ভেন্ট্রিকেল বা পার্শ্বীয় প্রকোষ্ঠ এবং তৃতীয় প্রকোষ্ঠের মাঝে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটার নাম হচ্ছে ফোরামেন অফ মুনরো। আর তৃতীয় আর চতুর্থের মধ্যে একটা ছিদ্র আছে, তার নাম হচ্ছে অ্যাকুইডাক্ট অফ সেরিভিয়ার বা ইটার। এই ভেন্ট্রিকেলগুলোর মধ্যে কি থাকে? ভেন্ট্রিকেলগুলোর মধ্যে থাকে সিএসএফ। এবার আমরা আসি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পরবর্তী অংশে। ব্রেন যেখানে মেডুলা অবলাঙ্গাটা শেষ হয়ে যাচ্ছে, সেখানে ফোরামেন ম্যাগনাম থাকে। সেই ফোরামেন ম্যাগনাম থেকে লাম্বার 3 অবধি বিস্তৃত হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড। সেটি একটি সিলিন্ড্রিক্যাল অংশ, তার মধ্যে 2টো জায়গায় এনলার্জমেন্ট দেখা যায়, স্ফীতি দেখা যায়, একটা সার্ভাইকাল অঞ্চল, একটা লাম্বার অঞ্চল। সুষুম্না কাণ্ডের একদম শেষ যে অংশ, এই সবুজ যে অংশটা, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিছু তন্তু নির্গত হয়েছে। এই যে কোণ বা শঙ্কুর মতো আকৃতি অংশটা, তার নাম কোনাস
মেডুলারিস, এবং সেখান থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ফাইলাম টার্মিনালি, তাকে দেখতে ঘোড়ার লেজের মতো, তাই তাকে বলা হয় কডা ইকুইনিয়া। সুষুম্না কাণ্ড মূলত আমাদের যে কাজ করে, আমরা এখানে সুষুম্না কাণ্ডের একটা প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি, কিন্তু আগেই আলোচনা করেছিলাম। ভেতরের দিকটা থাকে গ্রে ম্যাটার, বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার, এবং তার মধ্যে ডরসাল হর্ন সেল যেখানে সেন্সরি নিউরন শেষ হয়, ভেন্ট্রাল হর্ন সেল যেখানে মোটর নিউরন বেরোয়, আর ডরসাল হর্ন সেলের নিচে একটা ল্যাটারাল হর্ন সেল থেকে যা অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ নিয়ন্ত্রণ করে। সুষুম্না কাণ্ড প্রতিবত্ত চাপকে নিয়ন্ত্রণ করে, প্রতিবত্ত ক্রিয়া বা প্রতিবত্ত চাপকে নিয়ন্ত্রণ করে। সুষুম্না কাণ্ড আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করে। অটোনমিক নার্ভাস সিস্টেম আলোচনা আমরা পরে করব। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের উপরে যে আবরণ থাকে তার নাম মেনিনজেস। তার 3টে স্তর থাকে। সবচেয়ে বাইরে থাকে যে স্তর তার নাম ডুরামেটার, তারপর অ্যারাকনয়েড মেটার এবং সবশেষে পায়ামেটার। ডুরামেটার এবং অ্যারাকনয়েড মেটারের মাঝখানে জায়গার নাম সাবডুরাল স্পেস, এবং অ্যারাকনয়েড এবং পায়ামেটারের মাঝখানের নাম সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে যে স্নায়ুজালক থাকে সাব অ্যারাকনয়েড প্লেক্সাস, সেখান থেকেই সিএসএফ তৈরি হয়। আমরা এখানে গ্যাংলিয়নের কথা দেখছি। অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে আলাদা করে কোনো ব্রেন থাকে না, কতগুলো নিউরনের কোষ দেহ একত্রিত হয়ে গ্যাংলিয়ন হয়। আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম যখন আলোচনা করব তখন মানুষের দেহে বা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে গ্যাংলিয়নের ভূমিকা আমরা লক্ষ্য করব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পরে আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্রে যাই। প্রান্তীয় স্নায়ুতন্ত্র মূলত তৈরি 12 জোড়া করোটি স্নায়ু দিয়ে। এটা আমরা মানুষের আলোচনা করছি। এখানটা একটু বলি, মাঝ বা উভচর যদি হয় তাহলে করোটি স্নায়ুর সংখ্যা 10 জোড়া এবং সুষুম্না স্নায়ুর সংখ্যাও 10 জোড়া। কিন্তু আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে 12 জোড়া করোটি স্নায়ু থাকে এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। আমরা এখানে কিছু করোটি স্নায়ুর ছবি দেখতে পাচ্ছি। যেমন আমাদের এখানে আমি একটা কবিতা বলি তোমাদের। ওরে ও পু তাড়াতাড়ি আয়, ফটি কাজ গাইছে ভালো আহা। এই ওরের ও থেকে মনে রাখা যাবে অল ফ্যাক্টরি, যেটা আমাদের প্রথম করোটি স্নায়ু। প্রথম করোটি স্নায়ু তার নাম হলো অল ফ্যাক্টরি। এটা কি লেখা আছে? সেন্সারি। তার মানে এ গ্রাহক থেকে খবরকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে শুধু প্রেরণ করে। এই 2 নম্বর কি আছে? অপটিক স্নায়ু, অর্থাৎ আমাদের দর্শনের যে খবর নিয়ে যায় সুপিরিয়র কলিকুলাসে, সেটা হচ্ছে অপটিক স্নায়ু, সেটাও সেন্সারি। আর 8 নম্বর স্নায়ুটা আমরা দেখি। 8 নম্বর স্নায়ুটা আমরা দেখি, তার নাম কি? এখানে লেখা আছে ভেস্টিবিউলো কক্লিয়ার। আমি এটাকে অডিটারি বলছি। তাহলে অডিটারি মনে রাখবো আজ দিয়ে। ফটিক আজ গাইছে ভালো আজ। তাহলে কেন আমি এই 3টের কথা বললাম? 1, 2, 8 হলো আমাদের সেন্সারি স্নায়ু, কিন্তু এইটার নাম ভেস্টিবিউলার কক্লিয়ার বলেছে কেন? আসলে অডিটারি স্নায়ু আসলে কানের দুটো কাজ, একটা শোনা, একটা ভারসাম্য। শোনার অর্থাৎ অডিটারি স্নায়ুর একটা ব্রাঞ্চের নাম কক্লিয়ার, যেটা শ্রবণকে নিয়ে যায়, আর ভারসাম্য স্থিতি বা গতি ভারসাম্যের খবরকে নিয়ে যায় ভেস্টিবুলার নার্ভ। তাহলে হলো, এবার আমরা চলে যাই তাহলে 3 নম্বরে। 3 নম্বর কি লেখা আছে? মোটর। কি করে? আই মাসেলসকে কন্ট্রোল করে। 4 নম্বর সবচেয়ে ছোট নার্ভ, এটাও মোটর। কি করে? সুপিরিয়র অবলিক মাসেলকে কন্ট্রোল করে। 5 নম্বর সবচেয়ে বড় নার্ভ, কি লেখা আছে? সেন্সারি মোটর দুটোই, তাহলে এটা মিক্স নার্ভ। কোথায় কোথায় যায়? মুখমণ্ডলে যায়, সাইনাস মানে নাকের ভেতরে, টিতে যায়, সেই জন্য একে ডেন্টিস্ট নার্ভও বলা হয়। আর আমাদের চিবোতে সাহায্য করে মোটর নার্ভে। আচ্ছা, তাহলে 3, 4 মোটর। আবার দেখো 6 নম্বর মোটর এক্সটার্নাল রেকটাস মাসেল, এটা চোখের পেশির আলোচনা। সুপিরিয়র অবলিক ও চোখের পেশির কথা। তাহলে সুপিরিয়র অবলিককে নিয়ন্ত্রণ করছে কে? 4। 6 কে নিয়ন্ত্রণ করছে? 6 কাকে নিয়ন্ত্রণ করছে? এক্সটার্নাল বা বহিস্থ রেকটাস পেশিকে। এরা বাদ দিয়ে যে মাসেলগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই চক্ষু পেশিকে নিয়ন্ত্রণ করে 3। তাহলে 3, 4, 6 কি কাজ করলো? চোখের পেশিকে নিয়ন্ত্রণ করলো। আমরা এবার চলে যাই 7-এ। কি নাম লেখা আছে? ফেসিয়াল মোটর নার্ভ, মুখের মাসেলসগুলোকে কন্ট্রোল করে। 8-এর আলোচনা হয়ে গেছে। 9, 10। 9, 10। 9 কি নাম? গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লসাল মানে কি? জীব, কিন্তু এটা একটা মিক্স নার্ভ। তার সেন্সারি ব্রাঞ্চ কোথায় কোথায় গেছে? পোস্টিরিয়ার পার্ট অফ টাঙের অর্থাৎ জীবের পেছন দিক, টনসিলে গেছে, ফ্যারিংসে গেছে।
আর মোটর নার্ভটা কোথায় গেছে? ফ্যারিঞ্জিয়াল মাসেলে গেছে। আচ্ছা, এখানে একটু উল্লেখ করি, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু একটা খুব বড় কাজ করে। এ আমাদের পন্সের মধ্যে যে শ্বসন কেন্দ্র আছে সেখানে খবর নিয়ে যায়। এটা একটা মিক্স নার্ভ। আর সবচেয়ে বেশি জায়গায় যে নার্ভ আছে সে হচ্ছে দশম নার্ভ। তার সেন্সারি ব্রাঞ্চ কোথায় কোথায় যায়? হার্টে যায়, লাংসে যায়, ব্রঙ্কাসে যায়, ট্র্যাকিয়ায় যায়, ল্যারিংসে যায়, ফ্যারিংসে যায়, স্টমাকে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে পাকস্থলিতে যায়, ক্ষুদ্রান্তে যায়, বৃহদন্তে যায় এবং এক্সটার্নাল এয়ার বা বহিস্থ কানেও যায়। মোটর, হার্ট, লাং, ব্রঙ্কাস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এই নার্ভটা হচ্ছে সবচেয়ে বিস্তৃত নার্ভ। এবার আসি 11 নম্বর। আমরা যে ঘাটটাকে নাড়ছি, আমরা যে কাঁধ থেকে তুলছি স্কন্ধটাকে, সেই যে মাসেলসগুলো স্টার্নোম্যাস্টিওয়েড এবং ট্র্যাফিজিয়াস তাকে নিয়ন্ত্রণ করে এবং এটা একটা মোটর নার্ভ। হাইপোগ্লসাল জিভকে নিয়ন্ত্রণ করে, হাইপো মানে নিচে, অর্থাৎ জিভের নিচের বাকি, এটা মোটর নার্ভ। তাহলে মোটর আমরা এইবার একটা অন্যভাবে আলোচনা করি। তাহলে 1, 2, 8 কি হলো? 1, 2, 8 হলো সেন্সারি নার্ভ। 3, 4, 5, 7, 5, 5, 7, 11, 12 কি নাম? মোটর নার্ভ। তাহলে পড়ে থাকলো কি? 5 পড়ে থাকলো, 5 পড়ে থাকলো, 9, 10, 9, 10। তাহলে 5, 9, 10 হলো, 5, 9, 10 হলো শুধুমাত্র মিক্স নার্ভ। তাহলে মোটর নার্ভ কে কে হলো? মোটর নার্ভ হলো তাহলে 3, 4, 6, 3, 4, 6, 7, 11, 12। তাহলে এই পড়া শেষ। স্পাইনাল নার্ভের কথা আমরা আলোচনা করলাম না। আমরা এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যাই, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তার আগে আমরা বলি যে কাজগুলো আমরা ইচ্ছা অনুসারে করি সেটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম। কিন্তু আমাদের দেহের আন্তর্যন্ত্রের ভেতরে কিছু কিছু কাজ অটোমেটিক্যালি হয়ে যায়, সেটাকে বলে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের দেহের হোমিওস্ট্যাসিস বা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তার দুটো ভাগ, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এই আলোচনাটা আমরা করব উৎপত্তির দিক থেকে, গঠনের দিক থেকে, রাসায়নিকের দিক থেকে এবং কাজের দিক থেকে। প্রথম আমরা উৎপত্তির দিক থেকে দেখি। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হয় থোরাকো লাম্বার। কেন বলা হয়? T1 স্পাইনাল কর্ড থেকে T12 স্পাইনাল কর্ড এবং লাম্বার 1 থেকে লাম্বার 3 স্পাইনাল কর্ড এর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেখান থেকে খবর কোথায় যাচ্ছে? গ্যাংলিয়ন। ওই যে আমি বলেছিলাম গ্যাংলিয়ন, আমাদের গ্যাংলিয়নের কথা পরে বলবো। এখানে অনেক রকম গ্যাংলিয়ন থাকে এবং দেখুন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে গ্যাংলিয়নগুলো চেন ওয়াইজ আছে। এবার দেখা যাচ্ছে এই যে সুষুম্নাকাণ্ড এবং গ্যাংলিয়নের মধ্যে একটা নিউরন আছে, কি নাম? প্রিগ্যাংলিয়নিক নিউরন। যেহেতু সিম্প্যাথেটিকের ক্ষেত্রে গ্যাংলিয়নগুলো সুষুম্নাকাণ্ডের খুব কাছে অবস্থিত, সেই জন্য প্রিগ্যাংলিয়ন ছোট, আর গ্যাংলিয়ন থেকে খবর কোথায় যাচ্ছে? বিভিন্ন কারকে, তাই সেটা অনেক বড়। তাহলে কি হলো? প্রিগ্যাংলিয়ন নিউরন ছোট, পোস্টগ্যাংলিয়ন নিউরন বড়। এবার আমরা প্যারাসিম্প্যাথেটিক একটু চোখ বলাই। প্রথমে প্যারাসিম্প্যাথেটিক উৎপত্তি অনুসারে কি বলা হয়? ক্রেনিওস্যাক্রাল। কেন বললো? এখানে কত নম্বর নার্ভ দেখতে পাচ্ছি? 3, 7, 9, 10 এবং স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, সেখানেও এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাংলিয়নগুলো এরকম চেন ওয়াইজ নেই, বিক্ষিপ্তভাবে আছে এবং সেগুলো মূলত ইফেক্টরের কাছে আছে। সেই জন্য প্রিগ্যাংলিয়ন নিউরনটা বড়, পোস্টগ্যাংলিয়নটা ছোট। এবার আমরা রাসায়নিকের দিকে বলি। প্রিগ্যাংলিয়ন গ্যাংলিয়নের হলো নিউরোট্রান্সমিটার হলো অ্যাসিটাইলকোলিন, আর পোস্ট গ্যাংলিয়ন নিউরনের নিউরোট্রান্সমিটার হলো অ্যাড্রিনালিন। এই জন্য একে বলা হয় অ্যাড্রিনার্জিক। আর এটার প্রিগ্যাংলিয়নিক নিউরন এবং পোস্ট গ্যাংলিয়ন দুটোরই নিউরোট্রান্সমিটার হলো কোলিনার্জিক। অ্যাড্রিনালিন যেহেতু অনেকক্ষণ কাজ করে, সেই জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে বলা হয় দীর্ঘস্থায়ী, প্যারাসিম্প্যাথেটিককে বলা হয় ক্ষণস্থায়ী। সাধারণত সিম্প্যাথেটিক যে কাজগুলো করে সেটা আমরা যখন কোনো কাজ করি, যেমন ধরুন আমি এখন একটা ক্লাস নিচ্ছি, এখানে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করছে, যেমন হার্টবিটটা বেশি এখন। আর যেমন আমি একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, তাহলে পরীক্ষা দেওয়ার সময় কি হচ্ছে? তার মুখটা শুকিয়ে যাচ্ছে। কেন শুকিয়ে যাচ্ছে? কারণ স্যালাইভেশনটা কম হচ্ছে। দেখুন সবগুলো লেখা আছে। পিউপিলটাকে বড় করে দেয়, এটা একটা কাজ। এখানে কি লেখা আছে? পিউপিলটাকে ছোট করে দেয়। স্যালিভেশন কমায়, স্যালিভেশনকে বাড়ায়।
ব্রঙ্কাসকে রিল্যাক্স করে। হাঁপানি হলে কি হয়, ব্রঙ্কাসটা কন্ট্রাক্ট বা সংকুচিত হয়ে যায়। এই জন্য অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দেওয়া হয় হাঁপানি রুগীকে, যাতে ব্রঙ্কাসটা বড় হয়ে যায়। তাহলে তার উল্টোটা কি হবে, কনস্ট্রিকশন অফ ব্রঙ্কাস। হার্টবিটকে বাড়ায়, তাহলে হার্টবিটকে কমায় প্যারাসিম্পেথেটিক। পেরিস্টালিসিস, মানুষ যদি একটা এতে থাকে, একটা টেনশনে থাকে, তাহলে তার খাবারও হজম হয় না, খাবারটা ঠিক মতো নামে না, কারণ পেরিস্টালিসিস স্লো হয়ে যায়। কিন্তু পেরিস্টালিসিসকে বাড়ায় প্যারাসিম্পেথেটিক। গ্লুকোজ, হ্যাঁ, অ্যাড্রিনালিন কি করে, গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে, সেই জন্য স্টিমুলেট গ্লুকোজ প্রোডাকশন। এখানে উল্টো কাজ বলা আছে। আবার এখানে বলা আছে লিভার থেকে বাইল বেরোতে সাহায্য করছে। ইউরিনারি ব্লাডারে কি হচ্ছে, সংকোচন, সিম্প্যাথেটিক, এখানে তাহলে প্রসারণ হবে। তাহলে এই হলো, পরের স্লাইডটাতেও আমরা সেগুলোই আরেকবার দেখিয়েছি, এই কাজগুলো। অর্থাৎ দেখা যাচ্ছে একটা কাজ আরেকটার বিপরীত ধর্মী। এই বিপরীত ধর্মী হওয়াতে দেখা যায় যে আমরা কাজ করলাম, এরপর আমরা রেস্ট নিলাম, অর্থাৎ আমাদের অর্গানগুলো সঠিকভাবে কাজ করতে পারবে। এটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস। সেই জন্য অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি কন্ট্রোল আওয়ার হোমিওস্ট্যাসিস। তাহলে আজকে যে স্নায়ুতন্ত্রের আলোচনা হলো, সেই আলোচনা আমরা কি কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম স্নায়ুতন্ত্রের একক নিউরন সম্বন্ধে। নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রেতে প্রচুর নিউরোগ্লিয়া থাকে, সেখানে নিউরনের সঙ্গে নিউরনের সংযোগ, যে কেমিক্যাল সংযোগ, তাকে বলে সাইন্যাপস, তার আলোচনা করলাম। তার সঙ্গে পোটেনশিয়াল আলোচনা করলাম, রেস্টিং পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল যদি হয়, রেস্টিং থেকে অ্যাকশন তাকে বলে ডিপোলারাইজেশন, অ্যাকশন থেকে রেস্টিংকে বলা হয় রিপোলারাইজেশন। আর রেস্টিং পোটেনশিয়াল -70 মিলিভোল্ট থেকে যদি -90 মিলিভোল্টে হয়ে যায়, তাকে হাইপার পোলারাইজেশন বলে, যেটা আমরা যখন ঘুমিয়ে পড়ি, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি, তখন হয়। এরপরে আমরা দেখেছিলাম রিফ্লেক্স অ্যাকশনের কথা, প্রতিবত্ত ক্রিয়ার কথা পড়েছিলাম। তারপরে আমরা আলোচনা করেছি স্নায়ুতন্ত্রের প্রধান 3টে ভাগ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যার মধ্যে ব্রেন ও স্পাইনাল কর্ড, তার স্ট্রাকচার এবং কাজ আমরা আলোচনা করেছি। আর তারপরে আমরা পড়েছি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের 10 জোড়া করোটি স্নায়ুর কাজ এবং তাদের প্রকৃতি। সব শেষে আমরা আলোচনা করেছি অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উৎপত্তি, গঠন, রাসায়নিক প্রকৃতি এবং কাজ। তাহলে এই হলো আমাদের স্নায়ুতন্ত্রের আলোচনা। আমরা স্নায়ুতন্ত্রের আলোচনার পর এই যে আমরা গ্রাহকের কথা বলছিলাম, সেই গ্রাহকগুলো কোথায় থাকে? বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ে। তাই আমরা সেন্স অর্গান বা জ্ঞানেন্দ্রিয়ের আলোচনায় আসি। আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি একটা অক্ষিগোলক বা আইবলের ছবি। এই অক্ষিগোলকের প্রধানত 3টে স্তর থাকে। সবচেয়ে বাইরের যে স্তরটা, সেটাকে বলে তন্তুময় বা ফাইব্রাস লেয়ার। তার প্রথম 1/6 অংশকে বলে কর্নিয়া, যেটা স্বচ্ছ। আর তার পেছনের যে 1/6 অংশ, এই 5/6 অংশ, তাকে বলে স্ক্লেরা। আমি আরেকবার রিপিট করছি, এই তন্তুময় স্তরের প্রথম 1/6 অংশ ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ, তার নাম কর্নিয়া। পরবর্তী 5/6 অংশকে বলে স্ক্লেরা। এবার আসি আমরা তৃতীয় স্তরে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইরিস বলে একটা অংশ আছে, তার ঠিক মাঝখানে পিউপিল বলে একটা অংশ আছে, একটা লেন্স আছে ক্রিস্টালিন প্রোটিন দিয়ে তৈরি, উত্তল প্রকৃতির, এবং তার ওপরে দেখা যাচ্ছে একটা স্ট্রাকচার আছে সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি আর লেন্সের মাঝখানে আছে সাসপেন্সারি লিগামেন্ট বা জনুলা। আর আছে একদম শেষে করোয়েড বলে অংশ। সেই এগুলোর প্রতিটা আমরা বিস্তারিত আলোচনা করব। করোয়েড একটা রক্তজালকপূর্ণ অংশ। অপরদিকে এই কর্নিয়া আর লেন্সের মাঝখানে যে জায়গাটা, তার নাম অ্যাকুয়াস চেম্বার। তাতে থাকে অ্যাকুয়াস হিউমার মানে নামক তরল, যে তরলটা রক্তরস থেকে আসে, এবং অতিরিক্ত অ্যাকুয়াস হিউমার এই স্ক্লেরা এবং কর্নিয়ার সংযোগস্থলে ক্যানেল অফ স্ক্লিম বলে একটা অংশ আছে। আমরা দেখে নিচ্ছি জায়গাটা, ক্যানেল অফ, এই যে কর্নিয়া এবং স্ক্লেরার সংযোগস্থলের নাম ক্যানেল অফ স্ক্লিম। সেই অংশটা দিয়ে এটা বাইরে বেরিয়ে যায়। আর বাকি এই যে লেন্স আর রেটিনা, আচ্ছা, সবচেয়ে শেষের স্নায়ুবিক স্তরটার নাম কি? রেটিনা। এই রেটিনা আর লেন্সের মাঝখানের যে চেম্বার, তার নাম কি? ভিট্রিয়াস চেম্বার। সেটি ভিট্রিয়াস হিউমার দ্বারা পরিপূর্ণ। এটা কিন্তু ভ্রূণ অবস্থাতেই তৈরি হয়, আর পরবর্তী হয় না। অ্যাকুয়াস হিউমার কিন্তু সর্বদা আসে এবং যায় কি দিয়ে? ক্যানেল অফ স্ক্লিম দিয়ে। আমরা এবার কর্নিয়ার একটি হিস্টোলজি দেখে নিই। কর্নিয়ায় মূলত স্কোয়ামাস আবরণী কলা থাকে, এছাড়া কোলাজেন ফাইবারও লক্ষ্য করা যায়। এখানে বাউম্যান্স মেমব্রেন বলে একটা পর্দা অংশ দেখতে পাচ্ছি। আমরা যেমন কিডনিতে পড়েছিলাম বাউম্যান্স ক্যাপসুল, নাকের মধ্যে থাকে বাউম্যান্স গ্ল্যান্ড, সেরকম কর্নিয়ার মধ্যে থাকে বাউম্যান্স মেমব্রেন।
বাউম্যানস মেমব্রেন। এই দেখুন আমি কর্নিয়ার যে 5টা স্তর তার একটা বিস্তারিত আলোচনা আছে। তার 2 নম্বর স্তরের নাম কি? বাউম্যানস মেমব্রেন। এই যে দুই দুই যে অংশটা সেখানটা বাউম্যানস। এখানে ক্যানেল অফ স্ক্লিমটা বললাম। আচ্ছা, এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকোয়াস হিউমার, ক্যানেল অফ স্ক্লিম আরেকবার দেখা যাচ্ছে, সাসপেন্সের লিগামেন্ট আরেকটা নাম জুনিউল। আচ্ছা, এবার আসি করোয়েডে। করোয়েডে কি লেখা আছে? একটা স্বচ্ছ রঞ্জকপূর্ণ এবং রক্তজালকপূর্ণ অংশ, দেখতে কালো, আসলে গভীর লাল। এই করোয়েড কি কাজ করে? আমাদের রেটিনার বিভিন্ন স্তরে রক্ত সংবহন করে, অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে রেটিনাকে, ইন্ট্রাঅকুলার প্রেশার বা চোখের প্রেশার থেকে রক্ষা করে, এবং এর পিগমেন্টগুলো লাইটকে অ্যাবজর্ব করে রিফ্লেকশনে বাধা দেয়। এই ছবিটা দেখা যাচ্ছে যদি লেন্স খারাপ হয়ে যায় তাহলে আমাদের আর্টিফিশিয়াল লেন্স কি করে বসানো হয়। এটা হচ্ছে আইরিসের একটা ছবি। আমরা পরেরটায় চলে যাই। আইরিসের মধ্যে 2 রকম মাসেল থাকে, আর মাঝখানটাকে পিউপল বলে। কি মাসেলের নাম? সার্কুলার মাসেল, এবং বাইরেরটার নাম রেডিয়াল বা অরিও পেশি। সার্কুলারকে আমরা বলবো বৃত্তীয় পেশি। আচ্ছা, আমরা যদি কোনো জিনিসকে অনেক দূর থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লেন্সটা বড় হয়ে যাচ্ছে। লেন্সটা বড় হলে কি হবে? সাসপেন্সরি লিগামেন্টটা ছোট হয়ে যাবে, সিলিয়ারি মাসেলটা রিল্যাক্স করবে। আর কাছের জিনিস হলে লেন্সটা একটু মোটা হয়ে যাবে, সাসপেন্সরি লিগামেন্টটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এবং সেখানে এই আইরিসের এখানে সেটা উল্লেখ করা আছে, এটা আপনারা দেখে নেবেন। এই ছবিটায় দেখুন পিপল রয়েছে, দূরের জিনিস হলে পিপলটা বড় হয়ে গেল। পিপলটা বড় হলে কি দেখা যাচ্ছে? সার্কুলার মাসেলটা কন্ট্র্যাক্ট বা সংকোচন হয়েছে। আর এটা কাছের জিনিস দেখা যাচ্ছে পিপলটা ছোট হয়ে গেছে, সার্কুলার মাসেলটা প্রসারিত হয়ে গেছে। বোঝা গেল? এখানে দেখা যাচ্ছে পিপলের স্বাভাবিক অবস্থা, ডাইলেট করলো তাহলে এটা ছোট হয়ে গেল বৃত্তাকার পেশি, এখানে বৃত্তাকার পেশি প্রসারিত হয়ে গেল, পিপলটা ছোট হয়ে গেল। অর্থাৎ আমরা কাছের জিনিস মাইক্রোস্কোপে ধরুন কোনো একটা জিনিস দেখছি। এখানে রেটিনার বিভিন্ন স্তরের কথা বলা আছে। রেটিনার মধ্যে 7টা স্তর থাকে, গ্যাংলিয়নিক সেল থাকে, অ্যামাক্রিন সেল থাকে, তখন যে বাইপোলার নিউরন আলোচনা হলো সেই বাইপোলার নিউরন থাকে, হরাইজেন্টাল সেল থাকে, এবং রড কোষ এবং কোন কোষ থাকে। এই ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো রড কোষ অনেকগুলো আছে, কোন কোষ তার থেকে সংখ্যায় অনেক কম। রড কোষের সঙ্গে গ্যাংলিয়নিক নিউরন প্রথমে করছে, সাইন্যাপস করছে, তার সঙ্গে বাইপোলার নিউরন আবার সাইন্যাপস করছে। তাহলে আমরা কোনো একটা এখানে দেখতে পাচ্ছি রড কোষে কেন আউটার সেগমেন্টটা কেমন দেখতে? রডের মতো, আর কোণেরটা কোণের মতো দেখতে হয়। তাহলে কোনো একটা জিনিসকে আমরা দেখি কি করে? কোনো একটা জিনিসকে যখন আমরা দেখি সেটা প্রথমে কর্নিয়ার মধ্যে আসে, অ্যাকুয়াস হিউমার। এই কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং ভিট্রাস হিউমার সবাই প্রতিসারক মাধ্যমের কাজ করে। অর্থাৎ বায়ু মাধ্যমে যে বস্তুটা আছে সেটা লঘু মাধ্যম, সেখান থেকে ঘন মাধ্যম কর্নিয়ায় এলো, তারপর আবার লঘু মাধ্যম অ্যাকুয়াস হিউমারে এলো, আবার ঘন মাধ্যম লেন্সে এলো, তারপর আবার লঘু মাধ্যম ভিট্রাস হিউমার হয়ে রেটিনার মধ্যে সেই ইমেজটা ফর্ম করছে। এবার সেই ইমেজটা কিন্তু উল্টো। সেই ইমেজটা যখন ফর্ম করে তখন রেটিনা এই বাইপোলার নিউরনের মধ্যে একটা ডিপোলারাইজেশন হয়, সেখান থেকে গ্যাংলিয়ন নিউরনে যায়, এবং তার যে অ্যাকশন সেটাকেই বলে অপটিক নার্ভ, যা চলে যায় সুপিরিয়র কলিকুলাসে। আমরা এখানে সেগুলো দেখতে পাচ্ছি। রড কোষের মধ্যে থাকে কি? রোডপসিন। সেই রোডপসিনটা বিশ্লিষ্ট হয়ে যায়। রোডপসিন কি দিয়ে তৈরি? রেটিনাল এবং অপসিন প্রোটিন দিয়ে। রেটিনাল আবার রেটিনল বা ভিটামিন এ থেকে জারিত হয়ে তৈরি হয়। এটায় দেখা যাচ্ছে রড কোষে কী কী পরিবর্তন হচ্ছে সেটা লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, আমাদের আই পড়ার পর আমরা আইয়ের কিছু মাসেলস দেখে নিই। যেমন অবলিক মাসেল আমরা কি দেখতে পাচ্ছি? সুপিরিয়র অবলিক দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ইনফেরিয়ার অবলিক্স দেখতে পাচ্ছি। সেরকম রেকটাস মাসেল, সুপিরিয়র রেকটাস আছে, ল্যাটারাল রেকটাস আছে, এই দেখুন ইনফেরিয়ার অবলিক রয়েছে। আমরা স্নায়ুতন্ত্রের আলোচনার সময় বলেছিলাম 3, 4, 6 এগুলোকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার আমরা চোখের কিছু সমস্যায় আসি। যদি আমাদের মায়োপিয়া হয় তাহলে আমরা দূরের জিনিস দেখতে পাই না। এক্ষেত্রে কি হয়? ইমেজটা কি হয়? মায়োপিয়া দেখো ইমেজটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একটা কনকেভ লেন্স দিতে হবে, ডাইভার্জ করতে হবে, এবং রেটিনার মধ্যে রেটিনার যে ইয়েলো স্পট সেখানে এটাকে ফেলতে হবে। এই ইয়েলো স্পটে কোন কোষের আধিক্য দেখা যায়। এছাড়া এই
ইয়েলো স্পটের মধ্যে যে কোন কোষ, তার একটু কাজ একটু বলি। রড কোষ কম আলোয় দেখতে সাহায্য করে, কোন কোষ বেশি আলোয় দেখতে সাহায্য করে, এবং এখানে তিনটে প্রোটিন থাকে, এরিথ্রোল্যাব যা লাল রঙের জন্য দায়ী, ক্লোরোল্যাব যা সবুজ রঙের জন্য দায়ী, এবং সায়ানোল্যাব যা নীল রঙের জন্য দায়ী। এই কারণে এইগুলো হলো আমাদের প্রাথমিক বর্ণ। অপরদিকে আমরা যখন বই পড়তে অসুবিধা হয় তখন কি হয়, এই হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ইমেজটা বাইরে পড়ে যায়, তখন কনভেক্স লেন্স বা উত্তল লেন্স দিয়ে ইমেজটাকে ভেতরে ফেলতে হয়। আচ্ছা, আমাদের ক্যাটারাক্ট যদি হয় তাহলে আমাদের লেন্সের উপর একটা অস্বচ্ছ আবরণ তৈরি হয়, এবং সেই অস্বচ্ছ আবরণ ক্লাউডেড হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমরা লেন্স দিয়ে লেজার রশ্মি দিয়ে সেটাকে করে দিই। এটা একটা সমস্যা, অ্যাস্টিগম্যাটিজম, যেক্ষেত্রে লেন্সের বক্রতার পরিবর্তন হতে পারে, সিলিয়ারি মাসেলেরই হতে পারে, ফলে আমরা সোজা জিনিসকে বক্র দেখি। এরপরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ওই যে তখন আমি ক্যানেল অফ স্ক্রিমের কথা বলেছিলাম, যেটা দিয়ে অ্যাকোয়াস হিউমার বেরিয়ে যায়। কিন্তু যদি এরকম হয় এই ক্যানেল অফ স্ক্রিমটা কিছুটা আটকে গেল, তখন অ্যাকোয়াস হিউমার প্রচুর বেড়ে যায়, ফলে অকুলার প্রেশার বেড়ে যায় এবং মানুষ অন্ধ হয়ে যেতে পারে। সেই সমস্যাটাকে বলে গ্লুকোমা। তাহলে এই হলো আমাদের চোখের আলোচনা। এবার আমরা আসি কানের আলোচনায়। কানের তিনটে প্রধান অংশ, বহিঃকর্ণ। সেই বহিঃকর্ণে কি দেখা যাচ্ছে? পিনা দেখা যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে? টিম্প্যানিক ক্যাভিটি আর টিম্পেনাম বা কানের পর্দা। মধ্য অংশে কি দেখা যাচ্ছে? মেলিয়াস, ইনকাস, টেপিস বলে তিনটে, এবং প্রতিটা অস্থির সঙ্গে যুক্ত আছে। আর একটা নালী দেখা যাচ্ছে, ইউস্টেশিয়ান টিউব, যা মধ্যকর্ণকে গলবিলের সঙ্গে যুক্ত করে। অন্তকর্ণে কি আছে? অন্তকর্ণে কিন্তু তিনখানা মূল অংশ আছে। একটা অংশ আমাদের ভারসাম্যের সঙ্গে যুক্ত, তার নাম সেমি সার্কুলার ক্যানেল। অর্ধবৃত্ত নালী, সুপিরিয়ার, ইনফেরিয়ার এবং ল্যাটারাল, তারা প্রতিটার সঙ্গে লম্বভাবে থাকে। তার নিচে একটা চেম্বার আছে, তার নাম স্যাকুলাস, তারপরে ইউট্রিকুলাস, তারপরে আড়াই প্যাচের একটা শামুকের মতো দেখতে ককলিয়া আছে। সেই ককলিয়াটা আমাদের শ্রবণের সঙ্গে যুক্ত, ওপরের অংশটা কিন্তু আমাদের ভারসাম্যের সঙ্গে যুক্ত। আমরা এবার ককলিয়ার একটা ভেতরের ছবি দেখতে পাচ্ছি। ককলিয়ার তিনটে প্রকোষ্ঠ আছে। ঊর্ধ্ব প্রকোষ্ঠের নাম স্ক্যালা ভেস্টিবুলি, মধ্য প্রকোষ্ঠের নাম স্ক্যালা মিডিয়া, নিম্ন প্রকোষ্ঠের নাম স্ক্যালা টিম্প্যানি। স্ক্যালা ভেস্টিবুলি এবং স্ক্যালা মিডিয়ার মধ্যে রেজিনার পর্দা থাকে, আর স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্প্যানির মধ্যে থাকে ব্যাসিলার পর্দা। এই ব্যাসিলার পর্দার উপরে কতগুলো রোম আকৃতির কোষ থাকে, যেটা আমাদের শব্দগ্রাহক। তাহলে আমরা একটু দেখে নিই আমরা কীভাবে শুনি। একটা শব্দ কম্পন এলো, প্রথমে টিম্প্যানিক ক্যাভিটিতে, মেমব্রেনে ধাক্কা খেলো, কানের পর্দা যাকে বলা হয়। মেলিয়াস, ইনকাস, স্টেপিসে সেটা অনুরণিত হলো। এই অনুরণিত শব্দ, এই যে স্টেপিসটা শেষ হচ্ছে আর ককলিয়াটা শুরু হচ্ছে, ওখানে একটা ওভাল উইন্ডো বলে জায়গা আছে, রাউন্ড উইন্ডো বলা আছে, সেখানে ধাক্কা খেলো। তারপরে কি হলো, এই ছবিটায় দেখি স্ক্যালা আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলি, ককলিয়া ব্যাপারে একটু আলোচনা করি। ককলিয়ার বাইরের দিকে বনি ল্যাভেরিন থাকে, ল্যাভেরিন কথা মানে ধাঁধা, আর ভেতর দিকে থাকে মেমব্রেনাস ল্যাভিরিন। এই বনি ল্যাভিরিন্থের মধ্যে পেরিলিম্ফ থাকে। সেই পেরিলিম্ফের মাধ্যমে স্ক্যালা ভেস্টিবিউলি থেকে স্ক্যালা টিম্প্যানিতে শব্দ কম্পাঙ্কটা চলে আসে। এখানে একটা আসলে সরু একটা নালী আছে, তার নাম হেডিকোট্রিমা, তা দিয়ে স্ক্যালা টিম্প্যানিতে এলো, ব্যাসিলার পর্দা হয়ে অর্গান অফ কটিতে এলো। অর্গান অফ কটির হেয়ারগুলো যদি টেক্টোরিয়াল মেমব্রেনের স্পর্শে আসে, তা যে অনুভূতি সৃষ্টি হয়, সেই অনুভূতি চলে যায় ককলিয়ার নার্ভের মাধ্যমে, সেই অনুভূতি চলে যায় ইনফেরিয়ার কলিকুলাসে। ইনফেরিয়ার কলিকুলাসে আমরা কোনো শব্দ বুঝতে পারবো না, সেটা পরবর্তী সময় থ্যালামাসের মধ্য দিয়ে যখন টেম্পোরাল লোবে পৌঁছই, তখন আমরা শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা, কোয়ালিটি বুঝতে পারি। এটা তাহলে শব্দ সম্বন্ধে আলোচনা হলো। এবার আমরা আসি, এই যে আমরা এবার ভারসাম্যের বিষয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি ম্যাকুলা বলে একটা অংশ। এই ম্যাকুলা বলে অংশটা কোথায় আছে? স্যাকুলাস এবং ইউট্রিকুলাস অংশে। স্যাকুলাস এবং ইউট্রিকুলাস অংশে অর্ধবৃত্ত কানালের নিচে কি আছে? স্যাকুলাস এবং অর্ধবৃত্ত। তার ভেতরে একটা সেন্সারি স্পট আছে, তার নাম ম্যাকুলা। এই ম্যাকুলার মধ্যে কি থাকে? ম্যাকুলার মধ্যে কতগুলো হেয়ার সেল থাকে। আমরা সোজাভাবে দাঁড়িয়ে আছি, ধরুন আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমি এরকম বেঁকে গেলাম, তখন কি হবে? এই ম্যাকুলায় অবস্থিত এই যে কোষগুলো, রোম কোষগুলো, সেগুলো বেঁকে যাবে। বেঁকে গিয়ে কার সঙ্গে টাচ করলো? ওটোকোনিয়া বা ওথোলিটের সঙ্গে। এর ফলে কি হলো? একটা অনুভূতি সৃষ্টি হলো। সেই অনুভূতিটা কে নিয়ে গেল? ভেস্টিবুলাস স্নায়ু। কোথায় নিয়ে গেল? লঘু মস্তিষ্কে। আবার আমি এই ভাব থেকে আবার সোজা হয়ে গেলাম। অপরদিকে তার সেই ম্যাকুলার আরও কিছু ছবি এখানে রয়েছে, সেই ছবিগুলো আপনারা দেখে নেবেন। এবার দেখুন, আমরা যদি গতি ভারসাম্যে থাকি তখন কি হয়? ধরুন একটা ছেলে ফুটবল খেলছে, সে এদিক ওদিক করছে, তাহলে পড়ে যাচ্ছে না কেন?
ধরুন সে বেঁকে গেছে, তখন এই হেয়ার সেলগুলো, এখানে একটা জিলাটিনিয়াস পর্দা আছে তার নাম কিউপুলা, তার স্পর্শে আসলে যে অনুভূতি সৃষ্টি হয় সেটা ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে চলে যাবে। এই দেখুন এটা বেঁকে গেছে, এর ফলে অনুভূতি সৃষ্টি হলো, সেই অনুভূতিটাকে নিয়ে যাবে ওই সেরিবেলামে বা লঘু মস্তিষ্কে। আচ্ছা, পরবর্তী আলোচনায় আসে আমরা টাঙে। টাঙের মধ্যে বা অনেকগুলো প্যাপিলা থাকে। সবচেয়ে প্রথমে ফিলিফর্ম প্যাপিলা থাকে, তার মধ্যে কোনো টেস্ট বার্ড থাকে না। তারপরে ছত্রাকের মতো দেখতে ফাঙ্গিফর্ম প্যাপিলা, দুপাশে ফোলিয়েট প্যাপিলা এবং সবচেয়ে বড় বড় সার্কামভ্যালেট প্যাপিলা। তার পেছনে টনসিল দেখতে পাচ্ছি আমরা। টনসিল একটা লসিকা গ্রন্থি, জিভের পেছনে যে থাকে তাকে বলা হয় লিঙ্গুয়াল টনসিল, দুপাশে দেখে থাকে প্যারাটাইন টনসিল। এই যে এগুলো দেখা যাচ্ছে, টেস্ট বার্ড দেখা যাচ্ছে, এই টেস্ট বার্ডের ভেতরেই থাকে, এই প্যাপিলাগুলোর ভেতরেই থাকে টেস্ট বার্ড। এখানে আমরা টাঙের বিভিন্ন কাজ বলছি। ম্যাস্টিকেশনে সাহায্য করে, খাদ্যকে স্যালাইভার সঙ্গে করতে সাহায্য করে, বোলাস ফর্মেশনে সাহায্য করে এবং অবশ্যই স্বাদ গ্রহণে সাহায্য করে। আমরা এই ছবিটাতে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা কোনো ভোলাটাইল বা উদ্বায়ী রাসায়নিক যখন এই রোমকোষগুলোর সংস্পর্শে আসে তখন যে অনুভূতি সৃষ্টি হয় সেটা, আচ্ছা এখানে দুটো জিনিস আমরা দেখি। সেটা যদি সামনের দিকে হয় তাহলে ফেসিয়াল নার্ভের মাধ্যমে সেই খবর চলে যাবে আমাদের কোন লোবে, না আমাদের প্যারাইটাল লোবে। আর পেছনে যদি হয় তাহলে সেটা যাবে একের তিন অংশ, প্রথম একের তিন অংশে গেলে করবে গ্লসোফেরিঞ্জিয়াল, পেছনে বা টু থার্ড গেলে ফেসিয়াল। আমি এই জায়গাটা আরেকবার বলছি, সামনের দিকের যদি খবর হয় তাহলে গ্লসোফেরিঞ্জিয়াল নবম করোটি স্নায়ু দিয়ে যাবে, আর পেছনের যদি অংশ হয়, পেছনের দুয়ের তিন অংশকে কন্ট্রোল করে ফেসিয়াল নার্ভ। সেই খবর কোথায় যায়? সেই খবর চলে যায় আমাদের প্যারাইটাল লোবে, যেখানে আমাদের স্বাদ কেন্দ্র আছে। সবশেষে আমরা আসি নাকে। নাকের তিনটে অংশ আছে, সুপিরিয়র কঙ্কি, মিডল কঙ্কি, ইনফিরিয়র কঙ্কি। এই সুপিরিয়র কঙ্কিটাই আমার, এই মিডল কঙ্কি কি করে? বায়ুকে ফিল্টার করে। আর ইনফেরিয়র কঙ্কি কি করে? বায়ু, মিডল কঙ্কি কি করে? মিডল কঙ্কি বায়ুকে ফিল্টার করে না, বায়ুকে কন্ডিশনিং করে। আর ইনফেরিয়র কঙ্কি ফিল্টার করে। আর সুপিরিয়র কঙ্কিতে থাকে এই এই হেয়ার সেল। সেই হেয়ার সেলগুলো যখন ওই উদ্বায়ী রাসায়নিকের সংস্পর্শে আসে তখন যে অনুভূতি সৃষ্টি হয় সেটা অলফ্যাক্টরি নার্ভের মধ্য দিয়ে আমাদের টেম্পোরাল লোবে গেলে আমরা ঘ্রাণ অনুভূতি পাই। আর সবশেষে একটা জিনিস বলি, একটা খবর, একটা অলফ্যাক্টরি সেন্সেশন সাধারণত যদি লেবুর গন্ধ হয় তাহলে 2.5 থেকে 10 মিনিট স্থায়ী হয়, অর্থাৎ কিছুক্ষণের জন্য এই নার্ভগুলো অসংবেদী হয়ে যায়। তাহলে এই হলো আমাদের জ্ঞানেন্দ্রিয়ের আলোচনা। প্রথমে আমরা আলোচনা করলাম চোখ, তারপরে কান আলোচনা হলো, তারপরে জিভ আলোচনা, সবশেষে নাকের আলোচনা আমরা করলাম। তাহলে জ্ঞানেন্দ্রিয়ের আলোচনার সঙ্গে সঙ্গে স্নায়ুতন্ত্রের যে আলোচনা তা এখানেই শেষ হলো। সব শেষের স্লাইডে আমরা অলফ্যাক্টরি পাথওয়ে দেখতে পাচ্ছি। তাহলে ধন্যবাদ।